আসলে নির্বাচন আর কতদূর? ধন্যবাদ। অনেকেই খুব মজা করে বলেন যে নির্বাসনে। আমার কাছে এখনো পর্যন্ত সেটি মনে হচ্ছে না। নির্বাচন তো প্রয়োজনীয় গণতন্ত্রের জন্যে। কিন্তু একটা বিষয় শুরু থেকেই বেশ গোলমেলে মনে হয়েছে আমাদের কাছে, বা যারা রাজনীতি নিয়ে খুব নিবিড়ভাবে ভাবার চেষ্টা করেন, পর্যবেক্ষণ করবার চেষ্টা করেন, সেটি হচ্ছে যে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ থাকা দরকার ছিল শুরু থেকেই। এই অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা ক্ষমতায় যাওয়ার পর থেকেই তারা কবে নির্বাচন দেবেন, কী ধরনের কাজ করবেন, কী ধরনের সংস্কার হবে এবং টাইম ফ্রেমটা কী, এটি নিয়ে কিন্তু একটা দীর্ঘদিন ধরে আমি বলছি যে গত ৮-৯ মাস ধরে আমরা অন্তত দেখতে পাচ্ছি যে একটা অস্পষ্টতা রয়েছে, এক ধরনের কনফিউশন রয়েছে। যদিও অনেকে বলবেন যারা ডক্টর ইউনূসের ব্যাপারে খুবই সহানুভূতিশীল, যে তিনি তো বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। তাহলে এটি নিয়ে কেন এত কনফিউশন? আমার প্রশ্নটা হচ্ছে যে ইনক্লুসিভিটির কথা বলেছেন, এবং আপনি আপনার ইন্ট্রোতে একটি চমৎকার কথা বলেছেন যে জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, আপনি লক্ষ্য করেছেন যে গত ৮ মাসে যারা এই জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছেন, এটির প্রতি প্রবলভাবে সমর্থন জুগিয়েছেন, তাদের একটি বড় অংশ ভীষণ রকমের হতাশ। আমার প্রশ্নটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করেন যে তাদের সংস্কার, বিচার এবং এই যে নির্বাচন ব্যবস্থার যে এক ধরনের রিফর্ম করে একটা ফেয়ার ইলেকশনের ভেতর দিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সে ব্যাপারে এই মানুষগুলো কেন আশ্বস্ত হতে পারছে না? তারাও তো এই দেশেরই মানুষ, মানে যারা জুলাই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের মধ্যে কেন এত হতাশা? এটিকে তো অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ স্পষ্টতই ইগনোর করছেন বা ইগনোর করার চেষ্টা করছেন। কাজে আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে যে বিভাজন, সেই বিভাজনের বিপরীতে যে ধরনের ঐক্যের প্রয়োজন ছিল, সেই ঐক্যটি এখন অনুপস্থিত। যদি ঐক্যমত কমিশন করা হয়েছে এবং বলা হচ্ছে একটা ইনক্লুসিভ ব্যবস্থার ভেতর দিয়ে বাংলাদেশ আগামীতে যাবে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি সেই জায়গাটিতে খুব বেশি আশাবাদী হতে পারছি না। বিএনপি আয়োজনে তারুণ্যের একটি মহাসমাবেশ হয়েছে, আপনি নিশ্চয় দেখেছেন। সেখানে ভার্চুয়ালি তারেক রহমান যুক্ত হয়ে বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, নির্বাচন হবে। এই বক্তব্যটি কি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে কঠিন একটি হুঁশিয়ারি বার্তা দিলেন? অর্থাৎ তিনি কি আসলে এই সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কিনা, অথবা এত বড় একটি সমাবেশ দীর্ঘ সময় পরে তারেক রহমান দেখে আবেগে আপ্লুত হতে পারেন, অথবা তার একটা কনফিডেন্সের জায়গা তৈরি হয়ে, কোন জায়গা থেকে আসলে এইভাবে তিনি এত কঠিন ভাষায় বললেন? দেখুন, বিএনপি তো একটি রাজনৈতিক দল এবং তারেক রহমান সেই দলের নেতা। স্পষ্টতই বেগম জিয়ার যে অসুস্থতা বা শারীরিক অবস্থা, সব কিছু মিলিয়ে যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে তিনিই হবেন প্রধানমন্ত্রী। এটি মোটামুটিভাবে ধরে নেওয়া যায়। তো সেই জায়গা থেকে যারাই সরকারে থাকবে, অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে একটি চাপের মুখে রাখার একটা কৌশল হিসেবে তো এটিকে আমরা ধরতেই পারি। কিন্তু আমার কাছে মনে হয় যে পুরো বিষয়টি তার চেয়েও অনেক বেশি। একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যে বারবার বলছেন যে জুলাই অভ্যুত্থানে তারা ম্যান্ডেট পেয়েছেন যে তারা সংস্কার, বিচার এবং নির্বাচন সম্পন্ন করবেন। তো নির্বাচনের বাইরে যে সংস্কার বা বিচার ইত্যাদি ইত্যাদি বিষয়ে তারা কতদিন সময় নেবেন, সে ব্যাপারে জনগণ কি ভাবছে, সেটির কি কোনো ধরনের কোনো আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কোনো মাধ্যমে, কোনো প্রক্রিয়ার ভেতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি? কোনো রিফ্লেকশন পাচ্ছেন? যদি সেটি না হয়ে থাকে, তাহলে অন্তর্বর্তী সরকারের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন, তারা যে কথাগুলো বলছেন, কিসের ভিত্তিতে বলছেন? স্বাভাবিকভাবে একটি বড় রাজনৈতিক দল, তারা 18 বছর ধরে ক্ষমতার বাইরে অবস্থান করছেন, এবং আওয়ামী লীগের সময় তারা কিন্তু ভীষণ রকমের নিপীড়ন, জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে চিন্তা করে আপনি 18 বছর পরে এসে এরকম একটা অনিশ্চয়তা, স্বাভাবিকভাবেই ওই দলটির নেতা হিসেবে জনগণকে, বিশেষ করে তার দলের যারা কর্মী রয়েছেন, তাদেরকে কিন্তু এক ধরনের উজ্জীবিত করারও কিন্তু এটি একটি কৌশল হতে পারে। কিন্তু নির্বাচনের ব্যাপারে একটি রাজনৈতিক দল কথা বলবে, এটা খুবই স্বাভাবিক। আমি বরং মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন যে মানে তারা কতটুকু করতে পারবেন, যদি সেটি ডিসেম্বর পর্যন্ত হয় বা জুন পর্যন্ত যদি হয়, সে ব্যাপারে একটা স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া যে আমরা এই কাজগুলো করছি বা এই কাজগুলো করতে চাই। হ্যাঁ, তো সেই জায়গাটিতেও মানে আমার কাছে মনে হচ্ছে যে একটা বিরাট সমুদ্রের মধ্যে
তারা আছেন এবং স্পষ্টতই এই যে হিউম্যানিটেরিয়ান করিডোর থেকে শুরু করে অনেক বিষয় রয়েছে যেখানে কিন্তু একটা ন্যাশনাল কনসেনসাস প্রয়োজন। চট্টগ্রাম বন্দরের কথা বলা জি, হচ্ছে। তো সেই জায়গাটিতেও আমার কাছে মনে হচ্ছে যে সবাইকে নিয়ে যে পথ চলার যে ব্যাপারটা, ইনক্লুসিভিটির যে কোর যে স্পিরিট, সেটি থেকে সরে এসছে অন্তর্বর্তীকালীন সরকার, যে কারণে এই সংকটটা ঘনীভূত হচ্ছে। আপনি ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছিলেন এবং বিএনপি যেটাতে আসলে একমত। তাহলে বিগত ১৬ বছর তো আওয়ামী সরকার তিনি শাসন করেছেন। সেই সময় কেন ইনক্লুসিভ রাজনীতির কথা বিএনপি বা মানে প্রকাশ্যে এসে কেন বলতে পারলেন না? না, বিএনপি তো বলেছে। এবং একটু আমি এই জন্য এই কথাটা বলছি, কারণ যখন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এনসিপি সহ বাংলাদেশের অন্য অন্য প্ল্যাটফর্মগুলো থেকে নেতাকর্মী এসেছেন, সাধারণ মানুষও এসেছেন আওয়ামী লীগের যে নিষিদ্ধের যে ঘোষণা, সেখানে কিন্তু আসলে দল হিসেবে নিষিদ্ধ হয়নি, হয়েছে যে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তাদের যে কার্যক্রম সেটি আসলে বন্ধ থাকবে। এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? ইনক্লুসিভ ইলেকশন নিয়ে আপনি কি বলবেন এখন? না, একটা ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যারা যুক্ত ছিলেন, সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ পদে যারা ছিলেন, তাদের অনেক ধরনের ফৌজদারি অপরাধের যে অভিযোগ, সেই অভিযোগগুলোর তো বিচার হওয়া প্রয়োজন। এটা তো সত্যি, এটা তো বাংলাদেশের মানুষের একটা বিরাট অংশ সেটি মনে করেন। কারণ ১৬ বছরের এই ক্ষমতায় থাকাকালীন সময়ে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে যেভাবে, এবং যেভাবে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে এক ধরনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হয়েছে বলে যে অভিযোগগুলো রয়েছে, সেগুলো তো তদন্ত হওয়া দরকার, বিচার হওয়া দরকার। সেই জায়গা থেকে কিন্তু সরে আসার কোনো সুযোগ নেই। কিন্তু একই সাথে এটাও তো সত্যি যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যারা যুক্ত বা যারা আওয়ামী লীগের সমর্থক, তারা প্রত্যেকেই তো আর এই অপরাধের সঙ্গে যুক্ত নন। তো কাজে তাদের যে পলিটিক্যাল যে স্পেসটা, সেই স্পেসটাকে যদি আপনি খর্ব করেন বা সেটিকে যদি আপনি রেস্ট্রিক্টেড একটা জায়গার মধ্যে নিয়ে যান, তাহলে এটা কিন্তু গণতন্ত্রের যে কোর যে বলবো যে স্পিরিট, সেই স্পিরিটকে এক ধরনের কন্ট্রাডিক্ট করে। এখন আপনি বলতে পারেন যে যারা মানবতা বিরোধী অপরাধ করেছেন, জুলাইয়ের হত্যাকাণ্ড চালিয়েছেন, তাদের সঙ্গে আবার কি মানবাধিকার, বা তাদের সঙ্গে আবার কেন এত কিছু চিন্তা করে আচরণ করতে হবে? এই কারণেই করতে হবে যে তারা তো এই কারণে প্রত্যাখ্যাত হয়েছে। তাদের অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি, যাতে এখন দেশের দায়িত্বে যারা আছেন, রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন, তাদের পরিণতিটা যেন এমন না হয়, সেই কারণে রাজনীতিতে বা রাষ্ট্রে এই স্পেসটা রাখতে হয়। এই কথাগুলো আমরা কিন্তু ওই সময়টাতেও বলেছি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, যে জামাত যুদ্ধাপরাধ করেছে বলছেন আপনারা, মানবতা বিরোধী অপরাধ করেছেন, ঠিক আছে, এগুলো তো অনেক কিছুই তো এভিডেন্ট, তাই তো? আপনি তাদেরকে বিচার করেন, কিন্তু শুধুমাত্র জামাত সমর্থন করছে বলে তাদেরকে তো আপনি বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিতে পারেন না, কারণ তারা দেশের নাগরিক। তাদের যে ন্যূনতম নাগরিক অধিকার, সেই অধিকারটিকে আপনার সংরক্ষণ করতে হবে। আপনি রাষ্ট্র পরিচালনায় সাংবিধানিকভাবে সেই শপথ গ্রহণ করেছেন। একইভাবে একটা সাংবিধানিক আমি বলবো যে শপথের ভিত্তিতেই তো ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করেছেন। এখন সেই বিষয়টিকে যদি আপনি মাথায় রাখেন, তাহলে একটি দল তাকে আপনি যার পণ্যায় যেনতেনভাবে একটা ন্যারেটিভ তৈরি করে কখনো ভারতের ভয় দেখাচ্ছেন, যে ভারত এসে আবার গ্রাস করছে, তারা আবার ক্ষমতায় চলে আসলে আবার সে আগের অবস্থা হবে, এসব বলে আপনি ন্যূনতম মানবাধিকার তো হরণ করতে পারেন না। এই বিষয়টা একটু মাথায় রাখা দরকার। যে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেই বিষয়টি, এবং অন্যদিকে আমরা দেখলাম যে ইশরাকের যে শপথ গ্রহণ, সপ্তাহব্যাপী আন্দোলন, সারা ঢাকা শহর প্রায় 9 দিনের মতো, অর্থাৎ সপ্তাহব্যাপী এটি আসলে একেবারে ঢাকা শহর অচল করে দেওয়া হয়েছিল। এত বড় একটা আন্দোলনেও কেন আসলে সফল হতে পারলেন না? শেষ পর্যন্ত এটির আসলে মেয়াদ শেষ হয়ে গেল। এই দুটি বিষয়কে কেন্দ্র করে কিন্তু জাতীয় পার্টির যিনি আছেন আপনার শামীম হায়দার পাটোয়ারি, তিনি বলেছেন যে বিএনপি দাঁত থাকতেও কামড় দিতে পারলো না। আপনি কি এই বক্তব্যটার সাথে একমত কিনা? না, এখানে তো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। ইশরাকের ঘটনাটা নানা কারণেই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে তাকে আদালত কর্তৃক তাকে যে বলা হচ্ছে যে তার তিনি আসলে মেয়র হয়েছিলেন, হ্যাঁ, এবং তাকে দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার যে একটা বিষয় ছিল, সেটি তো আবার উচ্চ আদালতে গিয়ে কিন্তু যেটা হলো অ্যাপিলেট ডিভিশনে, যে সরাসরি কিছু বলেনি। তারা বলছে যে নির্বাচন কমিশনের তো সাংবিধানিক অধিকার বা দায়িত্ব রয়েছে, তারাই ব্যাপারে ডিসিশন নিতে পারে, সেটির জন্য আদালতে আসার কোনো প্রয়োজন নেই। এখন এই ঘটনার ভেতর দিয়ে এটি আবারও প্রমাণিত হলো যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না, কেননা এই সরকার চায়নি যে ইশরাক দায়িত্ব গ্রহণ করুক।
আসলে তাই এই তো? সরকার, আমি একটু একটু যুক্ত করব যে এই সরকার চাওয়া বা না চাওয়ার কি আছে? বিএনপি তো 15 বছর ধরে বলেছে যে এই সরকার অবৈধ। এই সরকারের সেই সময় তারা কিন্তু উল্লেখ করেছে যে এই সরকারের অধীনে যে নির্বাচনটা হলো এটি আসলে অবৈধ। যদি নির্বাচন অবৈধ হয় তাহলে মেয়র কিভাবে বৈধ হবে? না, আমি সেটাই বলছি যে যেহেতু আদালত বলছে যে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আহ, যে প্রক্রিয়ায় আগের মেয়র নির্বাচিত হয়েছেন সেই প্রক্রিয়াটিকে এক ধরনের বাতিল করে দিয়ে বলেছেন যে ওই নির্বাচনে ইশরাকি বিজয়ী হয়েছে। এটা তো বিএনপি বলছে না, এটি তো আদালত বলছে। এখন আপনি বলছেন যে বিএনপির একটা ন্যারেটিভ, সেই ন্যারেটিভ আদালতের রায়ের পরে কিভাবে বদলে গেল, যদি এটি আপনার প্রশ্ন হয়, হ্যাঁ, বিএনপির এ ধরনের সব বিরোধিতা তো রয়েছে। তারা নির্বাচন বর্জন করছেন এবং আগের সরকারের নির্বাচন ব্যবস্থাকে যেভাবে তারা প্রত্যাখ্যান করেছেন সেখানে ওই নির্বাচনে অংশ নেবার তো কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু তারা অংশ নিয়েছে এবং তারা এখন বলছেন যে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। কিন্তু সেটা হচ্ছে আর একটা প্রসঙ্গ। কিন্তু মূল প্রসঙ্গের যে জায়গাটা সেটি হচ্ছে যে এই যে ক্ষমতা চাইলে ফিরিয়ে দিতে পারতো, মানে মেয়র হিসেবে যতদিন না পর্যন্ত আগামী নির্বাচন হচ্ছে অনায়াসে কিন্তু এই কাজটি করা যেত। কিন্তু সেই কাজটি যে করছে না নির্বাচন কমিশন, তাতে করে অনেকেই মনে করছেন যে নির্বাচন কমিশনে বর্তমান সরকারের যে ইচ্ছা সেটির প্রতিফলন ঘটছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে আপনি পারছে না, যেটা সেটা কিন্তু বলছেন, খুব গুরুত্বপূর্ণ। জি, আপনি বলছিলেন যে এটা আসলে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার আসলে এক ধরনের তার হস্তক্ষেপ রয়েছে। কিন্তু অন্যদিকে কিন্তু এনসিপি বলছে যে বিএনপির হয়ে আসলে নির্বাচন কমিশন কাজ করছে। নির্বাচন কমিশন সংস্কার করে তারপরে নির্বাচন দেওয়া উচিত। এনসিপি তো এটা বলবেই, কারণ এনসিপির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে তারা কিংস পার্টি। তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার সহায়তা করছে এই পার্টির বিকাশ থেকে শুরু করে এই পার্টির জন্ম এবং তাদের নিবন্ধনের ভেতর দিয়ে তাদেরকে রাষ্ট্র ক্ষমতার একটি অংশে নিয়ে আসা, অন্তত বেশ কিছু আসন পেয়ে যেন তারা রাজনীতিতে পুনর্বাসিত হতে পারে, বা পুনর্বাসন বলাটা ঠিক হবে না, মানে রাজনীতিতে তাদের প্রতিষ্ঠাটা নিশ্চিত হয়, সেই কাজটি করছে বলে অনেকের অভিযোগ রয়েছে। এটা আসলে কিভাবে সম্ভব? কারণ এখন পর্যন্ত তাদের কোনো নিবন্ধন নেই এবং এটা পেতেও আসলে কতদিন লাগবে? এর মধ্যে তো ডিসেম্বর একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এটা আসলে কিভাবে কিংস পার্টি তারা আসলে তৈরি হবে কিভাবে? কিভাবে সম্ভব সেটি তো নিবন্ধন জানি নেই। না, কিন্তু এই এনসিপি কেন্দ্রিক যে অভিযোগগুলো রয়েছে, তারা মব সৃষ্টি করছে, তাদের মধ্যে থেকে অনেকেই মব সৃষ্টি করছেন, দুর্নীতির সঙ্গে অনেকেই সম্পৃক্ত হয়েছেন। তো এই জায়গাটিতে জিরো টলারেন্স যদি অন্যদের ক্ষেত্রে হয়, তাহলে জিরো টলারেন্স তো এই পার্টির ক্ষেত্রে হওয়া দরকার ছিল, সেটি তো করছে না। শুধুমাত্র একজন বহিষ্কার করছেন একজনকে, বা একজনকে পার্টি থেকে এনসিপির একজনকে বহিষ্কার করেছেন অর্থ লোপাটের দায়ে, কিন্তু সরকার সে বিষয়ে কোনো কথা বলছে না। এরকম অসংখ্য উদাহরণ আপনি দেখতে পাবেন যে ক্লিয়ারলি এই অন্তর্বর্তীকালীন সরকারের এনসিপির ব্যাপারে এক ধরনের কি বলবো যে সহযোগিতা রয়েছে, যে তারা যেন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন। অন্যদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের তাগিদ তাদের নেই। কাজেই আমি বলবো যে তাদেরকে ফেভার করা হচ্ছে, এই অভিযোগটিকে আপনি উড়িয়ে দিতে পারেন না। এখন প্রশ্ন হচ্ছে যে তারা দাঁড়াতে পারবে কি পারবে না, সেটা অন্য প্রসঙ্গ। একটা রাজনৈতিক দল তৃণমূলে তাদের যে অবস্থান সেটিকে শক্তিশালী না করে কখনোই বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠা পেতে পারে না। আপনি যদি বাম রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের পথ চলা লক্ষ্য করে, তাহলে আপনি দেখবেন যে ওই জনসম্পৃক্ততা তারা তৈরি করতে পারেনি বলেই আমরা এখনো পর্যন্ত দ্বিদলীয় একটি শাসন ব্যবস্থার ভেতরে রয়েছি। কাজে এই বাস্তবতাটাকে তারা উপলব্ধি করতে পারে কিনা, সেটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি বারবার ইনক্লুসিভিটির কথা বলবেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলবেন। আপনি আজকে যদি পত্রপত্রিকা লক্ষ্য করেন, সেখানে একটি ফলাও করে নিউজ প্রচার করা হয়েছে যে আমাদের সময়ের একজন খুব স্বনামধন্য পাবলিক ইন্টেলেকচুয়াল অধ্যাপক আনু মোহাম্মদ, তিনি কিন্তু বলেছেন যে নব্য ফ্যাসিবাদের সৃষ্টি হচ্ছে বাংলাদেশে, এবং ক্লিয়ারলি যারা ফ্যাসিবাদকে বাতিল করে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন এখন এবং তাদের সমর্থন পুষ্ট যে রাজনৈতিক দল তারা ডালপালা বিস্তার করবার চেষ্টা করছেন, তাদের মধ্যে একটা ফ্যাসিবাদী লক্ষণ দেখা দিচ্ছে। এটি শুধুমাত্র আনু মোহাম্মদ নন, অনেকেই কথাগুলো বলছেন। তো এগুলো কি এমনি এমনি বলছেন? মানে আপনি একটা দায়িত্ব পেয়েছেন, সংস্কার করবেন বলে আপনার কোনো কাজের সমালোচনা করা যাবে না? সমালোচনা করলেই আপনি ভারতের দালাল হয়ে যাবেন, আপনি ফ্যাসিবাদের দালাল হয়ে যাবেন। বিএনপি একটি রাজনৈতিক দল, তারা নির্বাচন চাচ্ছে, এটিও তাদের অপরাধ।
এটি তো হতে পারে না। জি, আপনাকে ধন্যবাদ। এবার আরেকবার আসবো একটু নির্বাচন প্রসঙ্গে। তারেক রহমান যে সময় লন্ডন বসে বললেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, সেইখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে বসে তার এক বিবৃতিতে তিনি বললেন বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দলই শুধুমাত্র ডিসেম্বরে নির্বাচন চায়, অন্যরা চায় না। তার আসলে প্রতি উত্তর স্বরূপ কিন্তু মির্জা আব্বাস বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া বাকি প্রায় 52টি দল রয়েছে যারা আসলে নির্বাচন চায়। এই নির্বাচনকে কেন্দ্র করে কি বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একটি মুখোমুখি সংঘর্ষ হতে যাচ্ছে কিনা, এটির ফলাফল কি? আমার কাছে সেরকমই মনে হচ্ছে, কারণ আমি শুরুতেই আপনার শুরুর প্রশ্নটাতে যেটি বলেছি যে একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং তাদের লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছেন, তারা গত 18 বছর 16 বছর যেটাই বলেন না কেন নির্যাতিত হয়েছে, এবং সত্যিকার অর্থে মানুষ তো রাজনীতি করে মূলত ক্ষমতার জন্যই। বাংলাদেশের কনটেক্সটে তো এটা খুবই সত্যি, সারা পৃথিবীতেই আসলে। তো সেই জায়গা থেকে যদি তারা নির্বাচনকে যদি দেখে যে একটা অনিশ্চয়তার ভেতর দিয়ে যাচ্ছে, নির্বাচনের তারিখ থেকে শুরু করে নির্বাচনের ভেতর দিয়ে ক্ষমতায় যাওয়ার যে পথটা সেটি আরও অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবেই তারা তাদের অবস্থান থেকে ভয়েস রেজ করবে। তারেক রহমান সেটি করেছেন। ডক্টর ইউনূস স্পষ্টতই তিনি কালক্ষেপণ করতে চাচ্ছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং তিনি একটু দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকতে চাচ্ছেন। তার বিভিন্ন বক্তব্য শুনলে আপনি বুঝতে পারবেন কিন্তু যে তিনি তো নির্বাচন নিয়ে বারবার কথা বললেই তিনি ডিসকমফোর্ট ফিল করেন। জি, আমি একটু বলতে চাই, আপনি বলছেন যে তিনি একটি দীর্ঘ সময় থাকতে চান, কিন্তু তিনি তো বলেছেন যে আমি জুনের একদিন অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ হবে না তার ক্ষমতা, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে। তাহলে এটাকে আপনি মানে একটা নির্দিষ্ট সময় তো ধরা হচ্ছে, এটা তো নিশ্চয় দীর্ঘ হতে পারে না যে 2-3 বছর, ব্যাপারটা তো এমন নয় না, কিন্তু সেটাও তো 2 বছর। মানে যদি জুলাইয়ের ক্ষমতার পর থেকে আপনি অগাস্টে উনি দায়িত্ব নিয়েছেন, তারপরে যদি জুলাইয়ে হয় নির্বাচন বা জুনে যদি নির্বাচন হয় আগামী বছরের, সেটাও 2 বছর। এখন আমার প্রশ্ন হচ্ছে 2 বছর ওনাকে ক্ষমতায় থাকার যে ম্যান্ডেট সেটি কে দিয়েছে, বা উনি কতদিন থাকবেন সেটার ম্যান্ডেটও তো কেউ দেয়নি, কোনোটাই তো সেই হয়নি। জায়গাটিতে তো ঐকমত্যটা দরকার, সেটি তো সেখানে তো আসছেন না। আপনি ঐকমত্যের প্রসঙ্গে আসলেন, আপনার কাছে একটু জানবো যে শোনা যাচ্ছে যে আমি এখানে একটা লাইন একটু যোগ করি, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস যে বলছেন যে একটিমাত্র দল নির্বাচন চায়, এটা তো একটা ভয়ঙ্কর কথা। আপনি ওনার ইন্টেনশন নিয়ে যদি প্রশ্ন তুলতে না চান, আপনি যদি খুব সিম্প্যাথেটিক হন ওনার প্রতি বা ওনার কথাগুলোকে যদি সত্য ধরেন, এই কথাটা তো খুবই আপত্তিকর। কেননা উনি যা বলার পরেই কিন্তু আপনি দেখবেন যে বাম রাজনৈতিক দলগুলো সহ অসংখ্য রাজনৈতিক দল, মানে 30টির মতো রাজনৈতিক দল, তারা কিন্তু বিবৃতি দিয়েছে যে কে বলেছে আমরা নির্বাচন চাই না, আমরা তো নির্বাচন চাই। কাজে অন্য দলগুলোর মনের কথা তিনি কি করে জানলেন? বা তারা তো প্রকাশ্যেই বলছেন যে নির্বাচন হতে হবে, বিশেষ করে বাম রাজনৈতিক দলগুলো তারা তো বলছেন, কমিউনিস্ট পার্টি সহ। তো তাহলে উনি তাদেরকে দল ধরছেন না, উনি একটি দলকেই মানে দল হিসেবে বিবেচনা করছেন। এটাও তো একটা সমস্যা। আপনি যদি ইনক্লুসিভ একটা ব্যবস্থার ভিতর দিয়ে যেতে চান, আপনাকে ছোট দলগুলোর বক্তব্যকেও আমলে আনতে হবে। ঠিক আছে? জি, আপনি যেহেতু বলছিলেন দ্বন্দ্বের কথা, আসলে আপনি শোনা যাচ্ছে যে সেনা প্রধানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের এক ধরনের দূরত্বের কথা আসলে আমরা প্রায় শুনতে পাই। অন্যদিকে কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তার সাথেও কি আসলে দূরত্ব সৃষ্টি হতে যাচ্ছে কিনা? এই দূরত্ব বাড়তে থাকলে বাংলাদেশ আসলে সংকটের মুখে পড়বে কিনা, আপনি কি বলবেন? বাংলাদেশ ইতিমধ্যে একটা সংকটের ভেতর পড়ে গেছে আসলে। কেননা যেরকম আমি বলবো যে সবাইকে নিয়ে পথ চলার যে একটা উদ্যোগ, সেটি কিন্তু শুরু থেকেই আমরা দেখছি যে মিসিং। যারা মব সৃষ্টি করছে তাদেরকে শক্ত হাতে দমন করা বা প্রতিহত করা বা নিয়ন্ত্রণ করার যে কাজটি রাষ্ট্রের করার দরকার ছিল, সেখানে উনি ভীষণ রকমের একটা লিনিয়েন্ট অবস্থানে ছিলেন ডক্টর ইউনূস। এটা হচ্ছে প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী যে বক্তব্য দিয়েছে, বিশেষ করে হিউম্যানিটেরিয়ান করিডোর থেকে শুরু করে নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে একটা সময়সীমার কথাও কিন্তু আমরা জানতে পেরেছি। সেই জায়গাটিতে স্পষ্টত একটা অস্বস্তি রয়েছে। মানে এটা কিন্তু খুবই স্বাভাবিক যে এটা সেনাবাহিনী বলে দিচ্ছেন, একটা হোক অনির্বাচিত সরকার, কিন্তু সরকার তো তারা এটি কেন মেনে নেবে? তারা যেমন এটি মানতে পারছেন না, আবার সেনাবাহিনী চিন্তা করছেন যে নির্বাচনই আপনি করেন, আর হিউম্যানিটেরিয়ান করিডোরের যে ভাবনাটি সেটির যদি বাস্তবায়ন করতে চান, সেটির জন্য তো সেনাবাহিনীকে দরকার হবে। তো আপনি যদি আমাকে দরকার হয়, তাহলে তো আমার মতামত নিতে হবে। সেই জায়গাটিতে সেনাবাহিনী একটি অবস্থান নিয়েছেন। কাজেই এই যে দুটো অবস্থান, এটা স্পষ্টতই একটা মুখোমুখি আমি বলবো যে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে সেনাবাহিনী এবং সরকারকে। অন্যদিকে বিএনপি যেহেতু নির্বাচন কেন্দ্রিক, তার মানে একটা জোরালো দাবি রয়েছে,
সেখানেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কি হবে না সেই জায়গাটিতে উনি স্পষ্ট করছেন না যে উনি কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে চান নাকি জুনের মধ্যে দিতে চান। এখানেও একটা অস্পষ্টতা তিনি রেখেছেন। আবার পোর্ট আমেরিকানদের তিনি দিচ্ছেন কি দিচ্ছেন না সেই জায়গাটিতে তিনি জাতীয় ঐক্যমতের তোয়াক্কা করছেন না। তিনি মনে করছেন বা তার যিনি প্রতিরক্ষা উপদেষ্টা তিনি যেভাবে বলছেন যে এটিই দরকার, মানে সেখানেও জাতীয় ঐক্যমত রয়েছে কিনা সেটি নিয়ে তারা খুব বেশি চিন্তা করছেন না। এটি মানুষের মধ্যে কিন্তু এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছে। কাজেই প্রত্যেকটি বিষয়কে, প্রত্যেকটি ইভেন্টকে যদি আপনি আলাদা করে দেখেন বা মূল্যায়ন করেন, আপনি দেখবেন যে ক্লিয়ারলি এই সরকার ইনক্লুসিভ না, সেখানেই আসলে দূরত্বটা তৈরি হচ্ছে। কিন্তু শুরুর দিকে ওয়াকরুজ্জামান বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। এখন তিনি একটি সময় দিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা বাঞ্ছনীয়। অন্যদিকে বিএনপি প্রায় সময়সীমা বেঁধেই দিলেন, সেটি ডিসেম্বরেই করতে হবে নির্বাচন। তাহলে আপনার কাছে একটু জানবো যে আমরা একটু লক্ষ্য করলে সংবাদ মাধ্যম বা অন্য ভারতীয় মিডিয়া যদি আমরা একটু লক্ষ্য করি, সেখানে দিল্লি থেকেও ঠিক একই রকম বলা হচ্ছে যে দুই দেশের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশে আসলে দ্রুত একটি নির্বাচন হওয়া দরকার। আপনি জানেন যে অন্যদিকে যেহেতু এনসিপি একটি নব্যগঠিত, যদিও তারা আসলে এখন পর্যন্ত কোনো রকমের তাদের নিবন্ধন নাই, কিন্তু তারা রাজনীতির মাঠে কিন্তু বেশ সরব। তারা বলার চেষ্টা করছেন যে এটি আসলে দিল্লির প্রেসক্রিপশন। না, দিল্লির প্রেসক্রিপশন বা ভারত কেন্দ্রিক যে রেটরিকগুলো তৈরি হয়েছে, এটি যে খুব নতুন তৈরি হয়েছে তা না। একটা বড় সময় জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে ভারত বিরোধিতা এবং বিশেষ করে গত যে সরকার, আওয়ামী লীগ সরকার, তাদের দিল্লির সঙ্গে সম্পর্ক এবং দিল্লিমুখী যে পররাষ্ট্র নীতি, সেটি অনেককেই ক্ষুব্ধ করেছে কিন্তু, এবং সেটির পেছনে সঙ্গত কারণ রয়েছে বলে আমি মনে করি। কেননা যে কোনো পররাষ্ট্র নীতি যদি সেটা নতজানু হয় এবং একটি দেশকে যদি আপনি শুধুমাত্র তাদের দিকটাকে প্রাধান্য দেন, যদি নাও দিয়ে থাকেন, সেই রকম একটা পারসেপশন যদি সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়, সেটা কিন্তু রাজনৈতিক দল হিসেবে বা সরকার হিসেবে আপনার দায়িত্ব সেই ভুলটাকে ভেঙে দেওয়া। সেটিরও কোনো তোয়াক্কা করেনি। মানে এই যে ধরেন একটা অ্যান্টি ইন্ডিয়া যে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে বাংলাদেশে বছরের পর বছর ধরে, সেখানে কি আওয়ামী লীগের দরকার ছিল না সেটি নিয়ে কাজ করা বা সেই সেন্টিমেন্টটা যদি ভুল হয়ে থাকে সেটিকে ভেঙে দেওয়া? সেটি তারা করেনি। তার মানে কোনো একটা ঝামেলা রয়েছে। মানে দিল্লির আশীর্বাদ নিয়ে তারা যে ক্ষমতায় ছিল এটা মোটামুটি স্পষ্ট। এখন সেই রেটরিকটিকে কাজে লাগানোর চেষ্টা করছে নাহিদ ইসলাম থেকে শুরু করে যারা এনসিপির নেতৃত্ব দিচ্ছেন, তারা প্রত্যেকেই বলার চেষ্টা করছেন যে ভারত ঠেকাতে হলে আমরাই হচ্ছি বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলছেন, অন্য যে দলগুলো আছে তারা হচ্ছে ভারতমুখী। এটা আমার কাছে একটা রেটরিক মনে হয়। কেননা আপনি ভারতের কথা বলে, ফ্যাসিবাদের কথা বলে দিনের পর দিন ক্ষমতাকে পাকাপোক্ত করে রাখার একটা ব্যবস্থা করবেন, অথবা একটা দীর্ঘমেয়াদী সময় নিয়ে ইউনূস সাহেবকে বলবেন যে আপনি অ্যাটলিস্ট 2-3 বছর ক্ষমতায় থাকেন, এর মধ্যে আমরা পার্টিকে গুছিয়ে নিই। যদি এটা হয় স্ট্র্যাটেজি, তাহলে আমি বলবো যে এটা জনগণ বুঝতে খুব বেশি সময় নেবেন। অনেকে বুঝতে শুরু করেছেন। জি, বুলবুল হাসান, শেষ করব আপনার সঙ্গে আলোচনা, তবে তার আগে ছোট্ট করে দুটি বিষয় জানবো। একেবারে সময় স্বল্পতা রয়েছে। প্রথম বিষয়টি, তারেক রহমান কবে দেশে ফিরবেন, যেহেতু সমস্ত মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। আর দ্বিতীয় যেটি জানতে চাই সেটি হচ্ছে সংসদ সদস্য শামসুজ্জামান দুদু, তিনি বলেছেন একটু অপেক্ষা করেন, নির্বাচনের রোড ম্যাপ আমরাই ঘোষণা করে দেব। আপনার কাছে জানবো যে বিএনপি কি সত্যি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে পারবে? যদি না পারে তাহলে দল হিসেবে বিএনপির অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে? প্রথম প্রশ্নের উত্তরে বলবো যে তারেক রহমান কবে দেশে ফিরবেন সেটা উনি ভালো বলতে পারবেন, এবং সবগুলো মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। এটি আমার জানা মতে 2-1টি মামলা হয়তো এখনো বাকি রয়েছে, যেটি পুরোপুরি নিষ্পত্তি হয়নি। হয়তো সেটি নিয়ে তার একটা শঙ্কা রয়েছে, ভয় রয়েছে যে তিনি গেলে হয়তো কোনো একটি মামলায় জড়িয়ে আসলে আমি জানি না, আমার ভুল হতে পারে, তবে যে বিষয়টা আমরা দেখলাম যে সবগুলো মামলা থেকে তিনি আসলে অব্যাহতি পেয়েছেন, কিন্তু তিনি একটু নিরাপত্তাহীনতায় আছে কিনা সেটি ওনার দলের যারা নেতা রয়েছেন তারা আসলে দেখছেন। আমি তো আসলে ওনার মনোজগতের খবর তো আমি রাখি না, কিন্তু আমি খুব ক্লিয়ারলি একটা জিনিস বুঝি যে বাংলাদেশের রাজনীতি আপনি করতে চান, বাংলাদেশের রাজনীতি করে আপনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, আপনি দিনের পর দিন লন্ডনে বসে আছেন। মানে আপনার নেতাকর্মীরা দিনের পর দিন একটা ভয়ঙ্কর সময় পার করেছে আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের যে নিপীড়ন নির্যাতন, অনেকে প্রাণ হারিয়েছেন। এটা হয় মানে একটা রাজনৈতিক দলের এত বড় নেতা তিনি বসে আছেন, এবং এখন একটা সময় এসছে ওনার সেই জায়গা থেকে সরে এসে মানুষের পাশে দাঁড়াবার সেই সুযোগটি তিনি কাজে লাগাচ্ছেন। আমি শুধু জানি না উনি কেন করছেন না, বাট এটা আমার কাছে খুবই দুর্ভাগ্যজনক মনে হয়। ব্যাপারটা কি এরকম যে উনি আসলে সরাসরি যে প্রধানমন্ত্রী হবেন?
হতে পারে, সেটা হয়তো তার হয়তো সেরকমই হয়তো ইচ্ছা, কিন্তু এটা দুর্ভাগ্যজনক। মানে যারা জনগণের রাজনীতি করে তারা জনবিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র ভিডিও কল করে, কনফারেন্স কল করে, উনি তো ওসামা বিন লাদেন না যে ওনাকে দূর থেকে বসে ভিডিও বার্তা দিয়ে সবকিছুকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় যে প্রশ্নটি করলেন যে বিএনপির ভবিষ্যৎ কি হবে যদি তারা রোড ম্যাপ দিয়ে নির্বাচনটিকে যে সময়ের ভিতরে তারা চাচ্ছেন সেই সময়ের ভিতরে সম্পন্ন করতে না পারেন। দেখুন, নির্বাচন তো একটি রাজনৈতিক দল চাইলেই একটা নির্দিষ্ট সময় সম্পন্ন করতে পারবেন, সেখানে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। তবে তারা রাজনৈতিক দল হিসেবে যেটি করতে পারে সেটা হচ্ছে এক ধরনের প্রেশার তৈরি করতে পারেন, চাপ প্রয়োগ করে বলতে পারেন যে না, আমরা একটি বড় রাজনৈতিক দল, আরেকটি রাজনৈতিক দল মোটামুটিভাবে তারা একটা সংকটময় সময় পার করছেন, কাজেই আমাদের ভয়েসটাকে আমলে নিতে হবে, এটি তারা বলতে পারেন। কিন্তু আমার কাছে এর চেয়ে বড় যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য ডক্টর ইউনূস একটি উদ্যোগ নিতে পারেন। তারা যদি সবাইকে বলেন যে ঠিক আছে, আমার ডিসেম্বর না, আমার জুন পর্যন্ত সময় লাগবে, আমি এই কাজগুলো করতে চাই এবং সেগুলো জনস্বার্থে করতে চাই, সেগুলো যদি তিনি বুঝিয়ে কনভিন্স করতে পারেন যারা নির্বাচন চাইছেন ডিসেম্বরের মধ্যে, তাহলেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যায়। তিনি সেটা কেন করছেন না বা করতে পারছেন না, সেটি আমার কাছে একটা বড় প্রশ্ন। আমি শেষ করবো, একটু যুক্ত করে আমি শেষ করে দেবো। আর সেটা আপনার কাছে ঠিক জানবো না, তবে আমি আপনার উদ্দেশ্যেই বলছি যে বিএনপি কিন্তু ধরা হচ্ছে এই মুহূর্তে নির্বাচন করলে বিএনপি 250 থেকে 80টি সিট পেয়ে আসলে সরকার নির্বাচিত হবেন। সেক্ষেত্রে একটা শক্তিশালী রাজনৈতিক যে বিরোধী দল সেটিও তো দরকার, সেই দায়বদ্ধতাও কিন্তু বিএনপি রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই কথা হবে অন্য আলোচনায়। ভালো থাকবেন। ধন্যবাদ।